হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আমাদের টি20 সিরিজের আজকে 10 নম্বর লেকচার আমরা স্টার্ট করছি। চলো 181 থেকে একদম স্টার্ট। একটি মেশিনের মূল্য প্রতি বছর 20% হারে অবচয় হয়। যদি 2 বছরে মেশিনটির অবচয়ের পরিমাণ 7,200 টাকা হয় তবে মেশিনটির মূল্য কত ছিল? তোমরা জানো অবচয়ের কথা এখানে বলে দিয়েছে 20%। অবচয় মানে ডেপ্রিসিয়েট হওয়া, ভ্যালু কমে যাওয়া। ভাই সাকসেসিভের গল্প চলছে, 20% করে প্রতি বছর কমছে। কত বছরের? 2 বছরের। তাহলে 20% যদি কমে, তোমরা জানো 20% এর ভ্যালু লিখতে হবে। 20% এর ভ্যালু কত? 1/5। তাহলে প্রথম ইয়ারে 5 থেকে কমে 4 হয়েছে, সেকেন্ড ইয়ারে আবার 5 থেকে কমে 4 হয়েছে। 5 5 এ 25 কেন গুণ হয় স্যার? আগে আমি সবটা এক্সপ্লেন করেছি, এটা প্র্যাকটিস সেট তোমরা জানো, সুতরাং এখানে বেশি আমি এক্সপ্লেন করব না। এখানে বলেছে অবচয় কতটা হয়েছে? 7,200 টাকা। এবার দেখো 25 থেকে 16 ইউনিট কতটা অবচয় হয়েছে? স্যার 25 থেকে 16 মানে 9 ইউনিট অবচয় হয়েছে। এই 9 ইউনিট যেটা অবচয় হয়েছে সেটাই এখানে বলেছে 7,200 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 800 টাকা। ঠিক আছে, 8 9 72, 800 টাকা। জানতে চাইছে মেশিনটির মূল্য কত ছিল। মেশিনটির মূল্য কত ছিল? 25 ইউনিট। তাহলে 25 ইউনিটের ভ্যালু যদি বার করি, 8 25 কত? 200, তার পেছনে দুটো জিরো, অর্থাৎ 20,000 টাকা ছিল। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবারে 182 কি বলেছে? এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপরে 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেন, এতে তার শতকরা লাভ কত হয়? একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, 2 সেকেন্ডের অঙ্ক এটা। 30% দাম বাড়ানো হয়েছে। ভাই 30% এর মানে কত? আমি যদি এমনিও দেখি, 30% এর মানে তো 30/100। তাহলে 100 ছিল সিপি। ঠিক আছে, সিপি 100 থেকে দাম বাড়িয়ে মার্ক প্রাইস কত করা হয়েছিল? মার্ক প্রাইস করা হয়েছিল 130, 130। এখান থেকে আবার ছাড় কত দেওয়া হয়েছে? এতে ছাড় দেওয়া হয়েছে 10%। তুমি আমায় বলো ছাড়টা কার উপরে দেওয়া হবে? মার্ক প্রাইসের উপরে দেওয়া হবে। মার্ক প্রাইস যদি 130 করা হয়, ছাড় এখান থেকে 10% দেওয়া হবে। 10%, 130-এর 10% কত স্যার? 130-এর 10% তো স্যার 13। তাহলে 130 থেকে 13 যদি আমি মাইনাস করে দিই, কত হবে? 117। ঠিক আছে, তাহলে 100 জিনিস 117 তো বিক্রি করছো, এটাই তো তোমার কি সেলিং প্রাইস বা এসপি। তাহলে 117 তো বিক্রি করছো, কত পার্সেন্টের লাভ? ভাই 17 ইউনিটের লাভ। কার উপরে? 100 এর উপরে। লাভ বা লস সবসময় সিপির উপরে ক্যালকুলেট করি। ভাই 100 এর তুলনায় কোনো কিছু, সেটাই তো পার্সেন্টেজ। 100 এর তুলনায় 17 মানে 17% এর তোমার প্রফিট হয়ে গেছে। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পটাপট দুটো অঙ্ক করে নিয়েছি। নেক্সট দেখো, ওপেনিং আমাদের ভালো হয়েছে। নেক্সট বলেছে এ এবং বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট এবং 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? সোজা অঙ্ক দেখো, এ এবং বি পাইপ আর নিকাশি পাইপটাকে আমি ধরে নিচ্ছি সি, তাহলে সুবিধা হবে। এ পাইপ কি করছে স্যার? এ পাইপ তো 60 মিনিটে জল ফিল করে দিচ্ছে। বি পাইপ কি করছে? বি পাইপ স্যার 75 মিনিটে জল ফিল করে দিচ্ছে। এই দুটো পাইপের সাথে এ প্লাস বি এর সাথে যখন সি পাইপটা মাথায় রাখবে, সি পাইপটা কিন্তু নিকাশি পাইপ। এরা তিনজন মিলে যখন কাজটা করতে আসছে তখন সময় লাগছে কত? 50 মিনিট। তোমরা জানো এই টাইমের যদি আমরা এলসিএম নিই তাহলে আমরা কি পাবো? ট্যাঙ্কের ক্যাপাসিটি। স্যার 60, 75 আর 50-এর এলসিএম কত হবে? 75-এর ডাবল তো 150, 150-কে 60 কাটতে পারে না, সুতরাং 150 ডাবল 300-তে 300 হচ্ছে তোমার এলসিএম। তার মানে এই 300ই তোমার ট্যাঙ্কের ক্যাপাসিটি। এই একখানা ট্যাঙ্ক আছে যেটার ক্যাপাসিটি তোমার 300 ইউনিট। এবারে দেখো এর ক্ষেত্রে যদি আমি দেখি 60 মিনিটে 300 ইউনিট ভরাচ্ছে, তাহলে এক এক মিনিটে কত ভরাচ্ছে? স্যার 5 ইউনিট করে। এটাই এফিসিয়েন্সি। এখানে 75, 75 দুগুণে 150, 4 75-এ 300, আর এখানে হচ্ছে তোমার 5 6 30, 6 ইউনিট। এবারে খেয়াল করো, আমাকে সি এর এফিসিয়েন্সি বার করতে হবে। কেন সি এর এফিসিয়েন্সি বার করতে হবে? বলেছি নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে, এটা জানতে চাইছে। কতক্ষণে ট্যাঙ্ক খালি হবে, তার মানে সি এর এফিসিয়েন্সি আমাকে বার করতে হবে। সি এর এফিসিয়েন্সি বার করার জন্য এই যে এখান থেকে পেয়েছি আমরা এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি? 6 ইউনিট। এর মধ্যে এ কত? 5, বি কত? 4। তাহলে এর জায়গায় যদি 5 আর বি এর জায়গায় যদি 4 বসিয়ে দিই তাহলে সি পাবো না এখান থেকে? অবশ্যই পাবো। ঠিক আছে, প্লাস সি ইকুয়ালস টু কত? 6। তাহলে সি এর ভ্যালু এখান থেকে -3। স্যার মাইনাস চলে এলো যে,
ভাই মাইনাস চলে এলে তো কি অসুবিধা, মাইনাসটা শুধুই মাত্র তোমাকে শো করছে যে এটা নিকাশি, ঠিক আছে, এ জল খালি করছে। আমরা শুরুতে যখন পার্সেন্টেজে সরি এটা পাইপ অ্যান্ড সিস্টেমের চ্যাপ্টার ওয়াইজ যখন করেছিলাম তখন বলেছিলাম যে নিকাশি বা যে ড্রেনেজ পাইপ যে খালি করছে তার ক্ষেত্রে মাইনাস হয়, ঠিক আছে। আচ্ছা 3 ইউনিট করে এ খালি করে দিচ্ছে, ট্যাঙ্ক তোমার 300 ইউনিটের, 3 ইউনিট করে যদি খালি করে টাইম কতটা লাগবে, ঠিক এতটা, কত মিনিট, 100 মিনিট সময় লাগবে স্যার, 100 মিনিট সময় লাগবে। দ্যাট ইজ অপশন বি উইল বি দা কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো 184 বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% কম, এখানে একটা যথাক্রমে থাকলে ভালো হতো, ঠিক আছে, কোই গাল নেই। 20% কম এবং 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। স্যার সংখ্যা কটা আছে, সংখ্যা তো 3টা আছে। কটা সংখ্যা, এই যে ফার্স্ট নাম্বার, বা এটাকে তুমি n1 n2 n3 ভাবি, সব থেকে বেটার, ঠিক আছে। এটাকে n1 n2 আর n3 এই তিনটে সংখ্যার কথা বলা হচ্ছে। তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা 20% কম, তারপর এটা 25% কম। তৃতীয় সংখ্যা 100 হলে প্রথম সংখ্যা কত 20% কম মানে 80, আর দ্বিতীয় সংখ্যা কত 75%, মানে 25% কম 75 হবে। বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম, তুমি আমায় বলো প্রথম সংখ্যার তুলনায় দ্বিতীয় সংখ্যা কত কম। স্যার 5 ইউনিট কম। কার তুলনায়, প্রথম সংখ্যার তুলনায়, বলেছে যার সাথে তুলনা সে থাকে নিচে। জানো শতকরা কত কম জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এখানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম নয়, এখানে হবে একটা শতকরা কত কম, ঠিক আছে, কত কম নয়, শতকরা কত কম। আচ্ছা পার্সেন্টেজ করবার জন্য 100% কেমন করে বুঝলেন স্যার শতকরা হবে, এই যে সব আনসার গুলো এইভাবে আছে। ভাই 5/80 মাইনাস কি শো করছে কম, ঠিক আছে, 5/80 কাটাকুটি করলে কত 16, 1/16 কে পার্সেন্টেজে কনভার্ট করলে 6.25% হয়, মনে আছে পার্সেন্টেজের চ্যাপ্টারে করিয়েছিলাম, ঠিক। 184 চলো হয়েছে আমাদের। নেক্সট দেখো বলেছে 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 এবং 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি হলো। এক তো 7 দ্বারা বিভাজ্য, এখানে অপশনে খেয়াল করে দেখো সবগুলোই আছে, 7 11 77 7 14 98 7 2 14 7 21 147, আর এখানে 30 210, 7 দিয়ে বিভাজ্য হবে, সুতরাং শুধু 7 এর অপশন দিয়ে এখানে আমাকে করা যাবে না। 4, 9 এবং 12 দিয়ে বিভাজ্য, 4, 9, 12 এর এলসিএম কত, 4, 9, 12 এর এলসিএম হচ্ছে 36। এবারে খেয়াল করে দেখো 7 দ্বারা বিভাজ্য হলে 7 দিয়ে যদি ভাগ করা হয় 7 দ্বারা বিভাজ্য হতে হবে, এবং এখানে বলেছে 4, 9 এবং 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। 4, 9, 12 এলসিএম তো 36, তাহলে 36 তো 4, 9 আর 12 দিয়ে কাটে, 7 দিয়ে কাটে না, আর 3 অবশিষ্ট থাকতে হলে এর সাথে আমাকে 3 যোগ হতে হবে, মানে যেটাই পূর্ণ আমার বিভাজ্য হবে তার এক্সট্রা 3 থাকতে হবে। 36 হচ্ছে না, 36 এর ডাবল যদি আমি 72 হিসাব করি, 72 4, 9, 12 দিয়ে তো বিভাজ্য, 7 দিয়ে বিভাজ্য নয়, 72 প্লাস 3 75 আমাকে যদি আমি ভাবতে হয়, তাহলে 75 এ 3 অবশিষ্ট থাকবে কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। এবার তাহলে 36 এ 3 36 এ 108, বুঝতে পারছো, 108 এর সাথে যদি 3 যোগ করি 111, 111 অপশনে এখানে নেই। এবার 4 36 এ কত হয়, 36 দুগুণা 72, 7 7 14, 2 2 4 7 7 14, 142, 142 আর 3 অবশিষ্ট থাকতে গেলে 145, ঠিক করলাম, 36, 4 36 এ কত, 4 6 24 এ 4 হাতে থেকে 3, 3 4 12 2, 3 4 12 4 6 হ্যাঁ 12 2 14, 144, 144 এর সাথে যদি আমি 3 যোগ করি কত আসছে 147, 147 কি 7 দ্বারা বিভাজ্য অবভিয়াসলি, এবং 147 কে যদি 4, 9 কিংবা 12 দিয়ে ভাগ করি এই যে 3 অবশিষ্ট থাকবে, বুঝতে পারছো, তাহলে 147 হবে আনসার। স্যার কেমন একটু মাথার ওপর দিয়ে চলে গেল, সিম্পল জিনিস বোঝার চেষ্টা করো ভাই, 4, 9 এবং 12 দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে 4, 9, 12 এর এলসিএম হতে হবে। স্যার 4, 9, 12 এর এলসিএম কত 36, তার মানে 36 এর যতগুলো মাল্টিপল আছে সবগুলো 4, 9 এবং 12 দ্বারা বিভাজ্য। আমাকে সেটা বলেনি, 4, 9, 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকতে হবে, তার মানে এক্সট্রা আমাকে যেগুলো বিভাজ্য হবে তার সাথে এক্সট্রা আমাকে 3 যোগ করে করে দেখতে হবে, এবং সেটা 7 দ্বারাও বিভাজ্য হতে হবে।
36-এর সাথে 3 যোগ করলে 39, 39 তো 3 এক্সট্রা তো থাকবে কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। 36-এর নেক্সট মাল্টিপল 72, 72-এর সাথে 3 যোগ করলে 75, সেখানে 3 তো এক্সট্রা থাকবে কিন্তু 75 তোমার 7 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে 108, 108 আর 3 কত হয় 111, 111 অপশনই নাই এবং তুমি তো এক্সট্রা থাকবে বাট 7 দ্বারা বিভাজ্য নয়। 4 36-এ কত হয় 144, 144-এর সাথে 3 যদি যোগ করি, কেন? কারণ অবশিষ্ট থাকতে হবে 147 হলো, 147 7 দ্বারা বিভাজ্য এবং 4 9 12 দিয়ে ভাগ করলে কত এক্সট্রা আসবে 3 এক্সট্রা আসবে, তার মানে 147 হবে आंसर। বুঝা গেছে? নেক্সট দেখো 186 কি বলেছে। 186 এখানে একটা অদ্ভুত রকমের দেওয়া আছে, ছেলেপেলেদের মাথা খারাপ হয়ে যায় এটাতে। এখানে কিছুই না, তোমাকে এটা সরলীকরণটা একটুখানি বুঝতে হবে ভালো মতন করে। এখানে যেহেতু n/5 আছে পাওয়ারে, এখানে আমি এমন একটা সংখ্যা চুজ করব যার পাওয়ারে 5 আসবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এক্সপোনেনশিয়ালের। এক্সপোনেনশিয়ালে কি হয়, যদি বেস সমান হয় তাহলে পাওয়ারগুলো যোগ বা বিয়োগ হতে পারে, গুণের সময় যোগ এবং ভাগের সময় বিয়োগ হয়। বেস সমান মানে যেমন দেখো এই যে এখানে বেস কি আছে 3 আছে, এখানে বেস কি আছে 3, এখানেও যদি আমি এটাকে বেস 3-এ কনভার্ট করতে পারি তাহলে যেহেতু পাওয়ার গুণ আকারে আছে গুণের সময় এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করছি এই 243 কে করে দিচ্ছি স্যার 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 তার উপরে কত ছিল n/5। স্যার কেমন করে বুঝলেন 3 টু দি পাওয়ার 5 হবে? দেখো এটার জন্যই একটুখানি প্র্যাকটিস দরকার। বোঝা গেছে? 3 টু দি পাওয়ার 5 আমরা 3 এর পাওয়ারের সবগুলো নিতে চাইছি, কেন? দেখো এগুলো এটা 3 এর পাওয়ার হয়ে যাবে, এটা 3 এর পাওয়ার করাই আছে, এটাও 3 এর পাওয়ার হয়ে করা আছে, ইনটু 3 টু দি পাওয়ার কত 2n + 1 আছে উপরে, নিচে 9 টু দি পাওয়ার n মানে কি 3 এর স্কোয়ার, তার টু দি পাওয়ার n আছে ইনটু 3 টু দি পাওয়ার n - 1 আছে। ক্লিয়ার? এবারে এই 5 আর এই 5 কেটে যাবে, কেটে গিয়ে এটা কি আসবে, কেটে গিয়ে এটা আসবে 3 টু দি পাওয়ার n, ঠিক আছে, ইনটু 3 টু দি পাওয়ার 2n + 1 ডিভাইডেড বাই এটা কি হবে 3 টু দি পাওয়ার 2n হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 2n ইনটু 3 টু দি পাওয়ার n - 1। এটাকে তুলে আমি একটুখানি এখানে নিয়ে আসছি। দেখো 3 টু দি পাওয়ার n গুণের সময় বেসের সমান, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, বেসের সমান হলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ, তাহলে উপরে 3 টু দি পাওয়ার n + 2n + 1, n + 2n মানে কত 3n + 1 ডিভাইডেড বাই এখানে 3 টু দি পাওয়ার 2n + n - 1 মানে 3 টু দি পাওয়ার 3n - 1 আছে। এবারে এটাকে যদি আবার আমি নিয়ে চলে যাই ভাগ হয়ে যাবে, ভাগ আছে পাওয়ার মাইনাস হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 3n + 1 মাইনাস 3n + 1 প্লাস 1 কেন, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 3n 3n কাটা 1 + 1 মানে 3 টু দি পাওয়ার 2 মানে 9 হবে তোমার আনসার। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করে এই অঙ্কগুলো করলে অঙ্কগুলো একদম সোজা। নেক্সট কি বলেছে, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে একত্রে কত কেজি ঘাস খাবে? সোজা অঙ্ক। কিসের অঙ্ক? ওই যে মনে আছে টাইম এন্ড ডিস্টেন্স, সরি টাইম এন্ড ওয়ার্কের মধ্যে করেছিলাম T1 D1 M1 U1/W1 = T2 D2 M2 E2/W2, সেই অঙ্ক এটা। ভাই 12টা গরু আছে, 12টা গরু 7 দিনে একত্রে কত কেজি ঘাস খায়? 756 কেজি। তাহলে 15টা গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? জানি না, কাটাকুটি করে বার করতে হবে। কি কি কাটা যাচ্ছে স্যার? 3 দিয়ে তো যাচ্ছে এখানে, 3 4 12, 3 5 15, 7 দিয়ে এটা কাটে, 7 1 7, 7 8 56, 108, ঠিক আছে। 4 দিয়েও এখানে কাটে, 4 দিয়ে 4 দুগুণে 8, 2 4 7 28, 27। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হলো তোমার 27 ইন্টু 10 ইন্টু 5, 270, 270 ইন্টু 5, 270 ইন্টু 5 মানে হচ্ছে তোমার 270 ইন্টু 5 মানে 5 দুগুণে 10,000 প্লাস 5 7 35, 350 মানে 1350 কেজি ঘাস খাবে। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। এবারে 188 দেখো,
বলেছে একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে যাত্রা করছে। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? হয় রিলেটিভ স্পিডের অঙ্ক, ট্রেনের ক্রসিং এর অঙ্ক, সোজা অঙ্ক। তোমরা জানো এখানে একটাই মাত্র কনসেপ্ট লাগে, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা আমি এইটাকে মুছে দিচ্ছি, চলো এখানে লিখি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ভাই একটা ট্রেন যদি একটা মানুষকে অতিক্রম করে, ভদ্রলোক, ঠিক আছে, তাহলে কি করছে? নিজেরই দূরত্ব অতিক্রম করছে। তাহলে ডিস্টেন্স যেটা আছে সেটা ট্রেনের নিজস্ব লেন্থ বেসিক্যালি, আর কিছু না, ঠিক আছে? লেন্থটাই বার করতে হবে। লেন্থ ইকুয়াল টু স্পিড, ট্রেন যেদিকে যাচ্ছে লোকটাও সেদিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড, সেম ডিরেকশনের রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হয়। তাহলে 40 থেকে আমি 25 মাইনাস করব, 40 মাইনাস 25। এইটা কিন্তু খেয়াল করবে এটা কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হয় স্যার? 5/18 দিয়ে গুণ করতে হয়। স্পিড চলে গেল, স্পিডের গল্প হয়ে গেল, এই যে এটা পুরোটা স্পিডের গল্প। টাইম, টাইম কত সেকেন্ড বলেছে? 48 সেকেন্ড বলেছে। তাহলে লেন্থ আমি এখান থেকে বার করব 15 ইন্টু 5/18 ইন্টু কত? 48। 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 6 8 48, 3 দিয়ে 15 কাটলে 5, ঠিক আছে? আচ্ছা 5 8 40, 40 ইন্টু 5 মানে 200 মিটার ট্রেন, ছোট্ট ট্রেন, টয় ট্রেন, ঠিক আছে? অপশন ডি, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর এবং পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 11 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? কত মিটার হবে? ভালো অঙ্ক এটা। 6 মিনিট বাদে কত দূরত্ব হবে এটা জানতে চেয়েছে, কতক্ষণে ধরবে জিজ্ঞাসা করেনি। আচ্ছা পুলিশ চোরকে ধরার কথা ভাববে, কেন ভাববে, কখন ভাববে? অবশ্যই ভাববে, কারণ এখানে পুলিশের যেটা গতিবেগ আছে সেটা চোরের থেকে 1 কিলোমিটার প্রতি ঘন্টা হলেও বেশি আছে। সেম ডিরেকশন, তোমরা জানো ওই একই জিনিস, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। বাট এখানে জিজ্ঞাসা করেছে 6 মিনিট বাদে কতক্ষণ। আচ্ছা মাঝখানে গ্যাপিং কতটা হয়ে আছে? মাঝখানে গ্যাপিং হয়ে আছে 200 মিটারের। চোর এখানে THIEF, থিফ এখানে আছে, পুলিশ এখানে আছে। এবার এই মাঝখানে গ্যাপিংটা কত? এই মাঝখানে গ্যাপিং তো স্যার 200 মিটারের গ্যাপিং, ঠিক? আচ্ছা তুমি ডিস্টেন্স আমাকে দেখো বার করতে বলেছে 6 মিনিট বাদে, স্পিড ইনটু টাইম। পুলিশের কত? 11 কিলোমিটার পার আওয়ার, আর থিফ চোরে যেটা আছে সেটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তুমি বলো আমায় যে পুলিশ প্রত্যেক ঘন্টায় 1 কিলোমিটার করে এক্সট্রা যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড মাইনাস হবে 11 মাইনাস 10 সেম ডিরেকশনে। তাহলে সেম ডিরেকশনে মাইনাস হলে 1 কিলোমিটার, মানে 60 মিনিটে পুলিশ কতটা ডিস্টেন্স লিড দিচ্ছে বা কভার করছে? বুঝতে পারছো এটা? ভাই চোরের 10 কিলোমিটার প্রতি ঘন্টা, পুলিশের 11 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে প্রত্যেক ঘন্টায় পুলিশ 1 কিলোমিটার করে এক্সট্রা কভার করবে, ধরবে। ওকে আচ্ছা তাহলে এই 1 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় মানে 60 মিনিটে কতটা যাচ্ছে? 1000 মিটার। কেন মিটারের কথা হচ্ছে? কারণ ওই যে ওখানে 6 মিনিট বাদে জিজ্ঞাসা করেছে দূরত্ব কত মিটার হবে। আচ্ছা 1 মিনিটে যদি আমি বার করতে চাই আমাকে বার করতে হবে 6 মিনিট বাদে, তাহলে 1 মিনিটে কত হবে? 1000 ডিভাইডেড বাই 60, আর 6 মিনিটের জন্য একটা 6 গুণ, এই যে 0 0 6 6 কাটা চলে গেল, কত? 100 মিটার কভার করে নিল। 100 মিটার কভার করে নিচ্ছে, বলেছে তাদের মধ্যে দূরত্ব কত হবে? ভাই দূরত্ব ছিল কত? দূরত্ব ছিল 200 মিটারের। 100 মিটার যদি কভার করে নেওয়া হয় তাহলে আর কতটা থাকবে? 100 মিটারই থাকবে, ঠিক আছে? বলেছে দূরত্ব কত হবে, তাহলে দূরত্ব হবে 100 মিটারে। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? একদম সোজা অঙ্ক। বর্তমানে প্রেজেন্টলি কি গল্প হয়ে আছে? এই যে ফাদার আর এই যে হচ্ছে সান। পিতার বয়স সান যদি 1 হয়, পুত্রের বয়সের 5 গুণ মানে 5 ইউনিট। 8 বছর বাদে, আফটার 8 ইয়ার্স, 8 বছর বাদে এই রেশিওটা কত হবে? পিতার বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ। তুমি আমায় বলো 8 বছরে যেটা প্রেজেন্ট থেকে 8 বছর বাদে সেটা গ্যাপিং কত? স্যার 8 বছরের, 8 বছরে দুজনেরই 8 8 করে বয়স বাড়বে,
বেড়েছে এখানে, উল্টে কমে বসে আছে, 5 থেকে 3 কমেছে, এক এক কোনো বাড়িনি। তাহলে আমাকে এইখানটাতে এখন রেশিওতে করতে হবে ব্যালেন্স। কিভাবে ব্যালেন্স করব ভাই? 5 থেকে 3 যেহেতু বাড়েনি আর 1 থেকে 1 কনস্ট্যান্টই আছে, তাই আমরা বলেছিলাম নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ, ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ। তাহলে নিচের ডিফারেন্স কত? নিচের ডিফারেন্স হচ্ছে তোমার 2, আর 5 আর 1 এর ডিফারেন্স ওপরে কত আছে? 4। তুমি ওপরেরটাকে 2, নিচেরটাকে 4 গুণ করতে পারো, কিংবা যেহেতু 4 আর 2 এর এলসিএম আবার 4ই, তাই শুধুমাত্র নিচেরটাকে 2 গুণ করলেই হবে, মানে এই গ্যাপিংটা সমান করে নিতে পারলেই হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই গ্যাপিং শুধুমাত্র 2 যদি আমি নিচে গুণ করে দিই, আমি একটা কাজ করি, এই জায়গাটাতে আমি নিয়ে আসি, ঠিক আছে? তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি ব্যালেন্স করার পরে ফাদার আর সানের গল্প কি চলছে? এই যে ফাদার, এই যে সান, এটা প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজ কত আছে? প্রেজেন্ট এজ আছে তোমার 5:1, এজের রেশিও। আফটার 8 ইয়ার্স, আফটার 8 ইয়ার্স, 8 বছর বাদে গুণ যদি করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 2 একে 2, তাহলে তুমি দেখো 1 থেকে 2 সান কত বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। ফাদার 5 থেকে 6, এটাও 1 ইউনিট বেড়েছে। এই যে 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালুই তো এখানে 8 বছর বলা আছে ভাই। প্রেজেন্ট থেকে 8 বছর ডিফারেন্স কত? 8 বছরের ডিফারেন্স। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে তোমার এখানে 8 ইয়ার্স। জানতে চাইছে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? এই যে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 ইন্টু 8 কত হবে? 40 বছর। দ্যাট ইজ অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট বলেছে দুটি কোম্পানি এ এবং বি এর মধ্যে আয়ের অনুপাত 5:8। এর আয় 25 লাখ টাকা বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি কোম্পানির আয় কত? সোজা অঙ্ক। এ আর বি দুটো কোম্পানি আছে, এদের আয়ের যেটা অনুপাত আছে সেটা 5:8। ঠিক আছে, এর 25 লাখ টাকা বেশি আয় হয়েছে, তার জন্য রেশিও কত হয়েছে? 5:4। বলেছে বি কোম্পানির আয় কত? তুমি আমায় বলো, এর আয় বেড়েছে 25 লাখ টাকা, বি এর কোনো চেঞ্জেস হয়েছে কি? না স্যার, বি এর তো কোনো চেঞ্জেস হয়নি। তাহলে বি কে কনস্ট্যান্ট রাখতে হবে। কনস্ট্যান্ট কি আছে এখানে? বি 8 ইউনিট দেখাচ্ছে, এখানে বি দেখাচ্ছে 4 ইউনিট। না স্যার, কনস্ট্যান্ট তো নাই। তাহলে কনস্ট্যান্ট বানাতে গেলে আমি নিচের রেশিওটাকে 2 দিয়ে গুণ করে দেবো, গুণ করে দিলেই কনস্ট্যান্ট হয়ে যাবে। 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে রেশিও যেটা দাঁড়াবে A:B এর, সেটা 5:8, আর পরে 25 লাখ টাকা আসার পরে 5 দুগুণে 10:8। তাহলে তুমি বলো এর আয় বেড়েছে? হ্যাঁ স্যার বেড়েছে। এই যে কত? 2 ইউনিট বেড়েছে, সরি 5 ইউনিট বেড়েছে, 5 থেকে 10, 5 ইউনিট বেড়েছে। এই 5 ইউনিটের ভ্যালুই তো দেওয়া আছে 25 লাখ। 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 25 লাখ। কি জানতে চাইছে? বি কোম্পানির আয় কত? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5 লাখ। বি কোম্পানির আয় 5 ইন্টু 8 মানে 40 লাখ টাকা। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 192 দেখো। বলেছে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? আমরা বলেইছিলাম যে 7 দিয়ে ফার্স্টে 119 কে ভাগ করে দেখবে, যদি ভাগ মিলে যায় তাহলে যেটা অবশিষ্ট আছে সেটাকে ডাইরেক্ট ভাগ করলেই আনসার বেরিয়ে চলে আসবে। 7 দিয়ে 119 যায়, 7 119। ঠিক আছে, তাহলে 19 কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণ 14, 5 অবশিষ্ট থাকে। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, 5 হবে। ঠিক আগে এক্সপ্লেন করেছি আমি এটা। নেক্সট 193 বলেছে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পরে 2:3 অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল? সোজা অঙ্ক। তোমরা জানো প্রফিট রেশিও কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়? প্রফিট রেশিও ডিস্ট্রিবিউট হয় ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের উপরে। আমাদের সবার আগে ইনভেস্টমেন্ট, টাইম আর এইখানে হচ্ছে তোমার প্রফিট, এই তিনটে জিনিস লিখে নেওয়ার ব্যাপার আছে। কার কার কথা আছে? এ আর বি এর। ইনভেস্টমেন্টের রেশিও আমরা জানি না, ওটাই বার করতে হবে। বি এর কথা বলেছে বি 5 মাস বাদে। ভাই এ তো সম্পর্কে কিছু বলেনি, তাহলে এ কত 12 মাস ধরে ইনভেস্ট করেছে। বি 5 মাস বাদে যদি আসে তাহলে বি এর ইনভেস্টমেন্ট 7 মাস ধরে খাটছে। লভ্যাংশ কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে? 2:3 এই অনুপাতে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে তোমরা আমায় বলো, টাইমের রেশিও জানো, প্রফিটের রেশিও জানো, টাইম জানো, প্রফিট জানো, ইনভেস্টমেন্ট কিরকম করে বেরোবে? স্যার এই তো ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু প্রফিট ডিভাইডেড বাই টাইম।
তাহলে আমি সেটাই করবো এখন। 2/12, দেখো 2 কে যদি 12 দিয়ে ভাগ করি, 2/12 মানে কত, 1/6, বুঝতে পারছো? আর 3 কত, এটা 3/7, একবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে এখানে 7 চলে যাবে, এখানে কত 18 চলে আসবে। মানে এ আর বি এর যেটা ইনভেস্টমেন্টের রেশিও আসবে সেটা 7 কত হবে, 18 হবে। আরে ভাই লেখ না। এবার এর টাকা বলেছে 7,000 টাকা, তাহলে এ যেটা 7 ইউনিট, সেই 7 ইউনিটের ভ্যালু কত, 7,000 টাকা, মানে কত টাইমস, 1000 টাইমস। তাহলে এটাও 1000 টাইমস যদি হয় তাহলে এটা কত হবে, 18,000 টাকা। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক। 194 কি বলেছে, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে। বহু অঙ্ক আমরা এরকম করেছি সিম্পল ইন্টারেস্টের মধ্যে, আসলের 9/25 কে হবে, সুদটা হবে আসলের 9/25। দ্যাট ইজ এসআই বা ইন্টারেস্ট যেটা আছে সেই ইন্টারেস্টটা 9/25 হবে কার, প্রিন্সিপালের। কোথা থেকে পেলেন স্যার, এই তো এখানে বলে দিয়েছে আসলের 9/25। মানে তুলনা কার সাথে, তুলনা হচ্ছে আসলের সাথে। অর্থাৎ প্রিন্সিপাল যদি 25 ইউনিট হয় তাহলে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট স্যার 9 ইউনিট। ঠিক আছে, টাইম এখানে দেওয়া আছে i ইকুয়ালস টু PRT বাই 100, i ইকুয়ালস টু কি PRT বাই 100, i কত বলেছে 9, p আমাকে 25 বলে দেওয়া আছে, r বার করতে হবে, t বলেছে 6 বছর, ডিভাইডেড বাই 100, 4 25 100, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 এ 3 এ 9, তাহলে r এর ভ্যালু 3 দুগুণে 6, 6%। ঠিক আছে, মানে r পার্সেন্টের ভ্যালু 6%। আচ্ছা, এখানে আমি আগে দাগ ফাগ দিয়ে দিয়েছিলাম, এটা অপশন সি হবে তোমার কারেক্ট আনসার, 6%। বুঝতে পেরেছো? সরল সুদের প্রচুর অঙ্ক করেছি আমরা এরকম। নেক্সট দেখো, বলেছে এক ব্যক্তি এ বি সি এবং ডি এর মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে ভাগ করে দিলেন। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে তিনি এই অনুপাতে ভাগ করতে পারবেন। সর্বনিম্নর জন্য এলসিএম দিয়ে গুণ করতে হবে, তারপরে যোগ করে যেটা আসবে সেটাই। ভাই কি রেশিও আছে, 1/3 আছে, 1/4 আছে, 1/5 আছে, 1/6 আছে। তাহলে 3, 4, 5 আর 6 এর এলসিএম কত, 30 না, 30 তো হবে না, 3, 4, 5, 6 এর এলসিএম। ভাই এখন এটা বার করতে হবে, গজব বেজ্জতি। 3, 4, 5 আর 6 এর এলসিএম দেখি, দাঁড়াও। 3 একে 3, এখানে 4 আছে, এখানে 5 আছে, 3 দুগুণে 6, 2 যাচ্ছে, এখানে 1, 2 দুগুণে 4, এখানে 5, এখানে 2 একে 2, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, 60 দিয়ে আমরা করবো এটাকে গুণ। 60 দিয়ে যদি গুণ করি, 3 20 60, 20, 4 15 60, 5 12 60, 6 10 60, তাহলে 20 30 35, 35 12 47, 47 10 57, তাহলে 57টা পেন থাকতে হবে মিনিমাম। দ্যাট ইজ অপশন এ। ঠিক। নেক্সট 196 দেখো, বলেছে কত টাকা 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ এবং সরল সুদের পার্থক্য 48 টাকা হবে। সোজা অঙ্ক, তোমাদেরকে টেবিল মেথডে করতে বলেছিলাম আমি এই টাইপের অঙ্কগুলো। যখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের কথা বলেছে আমি টেবিল মেথডে বলেছিলাম, সুবিধা হবে। আমাদের কটা বছরের কথা বলা আছে, 2 বছর। t ইকুয়ালস টু 1, t ইকুয়ালস টু 2, t ইকুয়ালস টু 1 এ কটা বক্স হয়, একটা বক্স। t ইকুয়ালস টু 2 তে কটা বক্স হয়, 2টো বক্স। তোমরা জানো ভালো মতন ভাবে যে এই যে ফার্স্ট রো বরাবর, সরি কলাম বরাবর যেটা আছে এটা সিম্পল ইন্টারেস্ট থেকে আসে। তাহলে ডিফারেন্স কোনটা, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে, এই যে এটা 20% মানে রেট অফ ইন্টারেস্ট কত চলছে, 1/5। তার মানে প্রিন্সিপাল যেটাই আছে না কেন তার কত 1/5 হয়ে টাকা ঢুকছে এখানটাতে। ঠিক আছে, তাহলে প্রিন্সিপালের 1/5 হয়ে যদি টাকা ঢোকে, এখানেও তো প্রিন্সিপাল এই টাকার 1/5 হয়ে টাকাটা ঢুকেছে। স্যার এটা বুঝতে একটুখানি কষ্ট হতে পারে, ঠিক আছে। কেন কষ্ট হতে পারে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের টেবিল মেথড যারা দেখোনি তাদের ক্ষেত্রে এটা একটুখানি চাপের মনে হতে পারে, ঠিক আছে। তো টেবিল মেথডটা তোমরা অবশ্যই দেখবে, টেবিল মেথডটা দেখে এখানটাতে আসবে। আচ্ছা, এইটার 1/5 হয়ে এখানে টাকা ঢুকেছে এবং সেই টাকাটা কত, 48 টাকা। তাহলে এটার 1/5 হয়ে যদি 48 এখানে আসে, তাহলে এটা কত ছিল, 48 এর 5 গুণ, 4 5 20, 5 8 40, কত 240। তাহলে প্রিন্সিপালেরও তো 1/5 হয়ে 240 এখানে ঢুকেছে, তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল তো স্যার 240 ইন্টু 5, তাহলে 5 20 100, 4 5 20, 1200 টাকা। অপশন বি উইল বি দা
কারেক্ট আনসার। ঠিক, আর না হলে তোমরা সরল সুদ বার করবে, চক্রবৃদ্ধি সুদ বার করবে, দুটোর মধ্যে ডিফারেন্স 48, ওইভাবেও তোমরা করতে পারো। এটা ভালো মেথড সব থেকে, যদি পার্থক্যের কথা আসে। নেক্সট দেখো, বলে যে 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। 11তম ছাত্রের নম্বর কত? সিম্পলি গুণ করে এটা করা বেটার, ঠিক আছে। 45 দুগুণে 90 আর 45 দুগুণে 90, তাহলে 22 ইন্টু 45 করে আসে কত? 990, 990। প্রথম 10 জনের কত? প্রথম 10 জনের 55 ইন্টু 10 মানে 550, আর লাস্টের 11 জনের 40 ইন্টু 11, আহা 40 ইন্টু 11 মানে 4 11 44 মানে 440, 440। তাহলে এখানে দুটো মিলে হয়ে যাচ্ছে 990, তার মানে 11তম ছাত্রের নম্বর কত? 0, অপশন বি। ঠিক, আর লজিক্যালি যদি করতে চাও তাহলে তোমরা অ্যাভারেজের চ্যাপ্টারটা আগে দেখো, তাহলে বুঝতে পারবে লজিক্যালি এটা কেমন ভাবে হবে, এমনিই হয়ে যাবে। 198 দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ভাই ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়া ইকুয়ালস টু কি হয়? লেন্থ ইনটু ব্রেথ। এবারে এর যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য লেন্থ যেটা আছে সেটা ইনিশিয়াল আর ফাইনাল। ইনিশিয়াল মানে আগে, ফাইনাল মানে পরে। 30% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। 30% মানে কত? 3/10, তাহলে 10 থেকে বেড়ে কত হয়েছে? 13। আর যেটা প্রস্থ আছে, ব্রেথ যেটা আছে, সেটা 30% কমেছে, তাহলে 10 থেকে কমে কত হয়েছে? 7 হয়েছে। এবার ক্ষেত্রফল এরিয়া কিরকম ভাবে আসে? লেন্থ ইন্টু ব্রেথ। 10 10 100 ছিল, এখন 7 13 কত হয়েছে? 91। 9 ইউনিট কমেছে কার উপরে? 100 এর উপরে। 9 100 এর উপরে যদি কমে যায় তাহলে 9% এর হ্রাস হবে, দ্যাট ইজ অপশন ডি। এটা তোমরা অনেকে এই একটা সূত্র দিয়ে করো, সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আমরা অঙ্ক করার সময় বলেছিলাম যে এগুলো সূত্রের কোনো দরকার নেই, আমাদের কনসেপশনই কথা বলবে এবং লাস্ট কথা কনসেপশনই বলবে। কনসেপশন দিয়েই অঙ্ক করেছি এমনি মেথডে, ঠিক আছে, কনসেপচুয়াল মেথড। এটা না ইউজ করলেও চলবে। লাস্ট দুটো অঙ্ক আছে দেখো, বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 এবং 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? বহু পদ্ধতি আছে, একবার দেখো। এ 18 দিনে কাজ করে দিচ্ছে, ভাই কি লিখলাম, এটা কি লিখতে চাইছিলাম, দেখো এ বলেছে 18 দিনে কাজ করে দিচ্ছে আর বি কত? 12 দিনে কাজ করে দিচ্ছে। 18 12 এলসিএম কত? 36। 18 দুগুণ 36, 3 12 36। এফিসিয়েন্সি রেশিও কত? 2:3। বলেছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। একটা নেগেটিভ কনসেপ্ট থেকে এখান থেকে আমাদের চলে আসে যে লাস্টের 3 দিন বি কাজ করেনি। বি এর লাস্টের 3 দিনের কাজ যদি ধরে নিই, ধরে যদি বি কে দিয়ে কাজ করে দিই তাহলেও হবে। কি পদ্ধতি? 36 ইউনিট টোটাল কাজ কে করেছে? আগাগোড়া এ করেছে। বি লাস্টের 3 দিন কাজ করেনি। বি লাস্টের 3 দিন যদি কাজ করতো তাহলে 3 ইন্টু 3 9 ইউনিট কাজ করতো। বি এর কাজ ধরে নিলাম, বি কে দিয়ে কাজ করিয়ে দিলাম, বেরিয়ে চলে আসবে 45 ডিভাইডেড বাই 3 2 5 মানে দেখো 45 ডিভাইডেড বাই 3 2 5 মানে কদিন সময় লাগছে? 9 দিন সময় লাগছে। এটা একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে যেগুলো ভালো পদ্ধতি আর কি, সেটা বলছি। আর একটা পদ্ধতি কি? ভাই লাস্টের 3 দিন বি কাজ করেনি, তাহলে লাস্টের 3 দিন কাজ করেছে কে? স্যার লাস্টের 3 দিন অবভিয়াসলি এ কাজ করেছে। তাহলে লাস্টের 3 দিনে এ কাজ করেছে কত? 3 দুগুণ 6 ইউনিট। তাহলে বাকি যে 36 থেকে 6 যদি বাদ দিয়ে দিই, বাকি যে 30 ইউনিট আছে সেটা এ আর বি দুজন মিলে কাজটা করেছে একসাথে। একসাথে কাজ করলে 3 2 5 মানে কতদিন সময় লাগছে? 6 দিন। এইখানে 6 দিন আর ওইখানে 3 দিন, টোটাল 9 দিনের গল্প হচ্ছে। 9 দিন আনসার, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এই পদ্ধতি একটা। 200 নম্বর লাস্ট আজকের দেখো T20 সিরিজ 10 নম্বর লেকচারের। বলেছে দুধ এবং জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% এবং 20%। কি অনুপাতে দুটি মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? পিওর অ্যালিগেশনের অঙ্ক, একদম সহজ। কেমন করে বুঝলাম? মিক্সচারের কনসেপ্ট আছে, অ্যালিগেশনের জন্য ডেটা সাজিয়ে রেখেছে, জলের উপরে অ্যালিগেশন, জলের ডেটা দেওয়া আছে, জলের উপরে অ্যালিগেশন লাগিয়ে দেবো। দুটি মিশ্রণ, এখানে মিক্সচার 1 আছে ধরো, এখানে মিক্সচার 2 আছে, এদের দুটোকে মেশানো হয়েছে, মিশিয়ে একটা
মানে রেজাল্টেন্ট মিক্সচার তৈরি করা হয়েছে, এখানে M3 ধরো, এখানে 10% জল আছে, এখানে আছে তোমার 20% জল, মিশিয়ে কত করা হবে 16% জল, কোন অনুপাতে মেশাতে হবে সেটাই জানতে চাইছে। অ্যালিগেশন অ্যাপ্লাই করে দেবো, 20 - 16 মানে কত 4, আর 16 - 10 মানে কত 6, 4 আর 6 এর এলসিএম 2 2 4 মানে রেশিও 2:3, তার মানে 2:3, অপশন সি এটাই ছিল তোমাদের কারেক্ট আনসার। তাহলে এই T20 সিরিজ আমাদের লেকচার 10 আজকে কমপ্লিট হয়ে গেল। আমরা 200 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে নিয়েছি এবং প্রত্যেকটা ভালো অঙ্ক তোমরা T20 সিরিজটা অবভিয়াসলি বেশি বেশি করে শেয়ার করো এবং প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।